জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই একটা প্রশ্নে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে যেহেতু আজকে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে, অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে, আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে, যেটার সাথে রাজনীতির সম্পর্ক নাই কিন্তু আপনার সম্পর্ক আছে, সেই সম্পর্কে আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে মানে কি, এটা একটা পত্রিকায় রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন। এটাকে চুরি বলবো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে যে আপনার এটা কেটে কুটে খেয়ে ফেলছেন, আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপ্পুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এই ব্যাপারটা আসলে কতটা সত্য, মানে ইজ ইট ট্রু? আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন, ওদের বয়সটাও তো দেখবেন ভাই। মানে আমি জানি না, মানে আপনি এটা একটু কিভাবে বলবেন আমাকে একটু বলেন তো। আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক রান দা বাংলা আউটলুক, এটা আমরা ভালো করে জানি, চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে। আমিও আরো কিছু গল্প শুনেছি, এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড, ছাগলটা নাকি হলো, কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল, আবার কেউ নাকি এটা বলে যে গিফট ছিল। আপনি নতুন গল্প বলার আগে আপনি বলেন যে আপনি এটা করছেন কি করেন নাই, নতুন গল্প আমরা শুনবো না। আমি ওই গল্পতে আসতেছি। জি, প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড, তো অনেকগুলা গল্প আছে, তবে কিছু গল্প মানে আমি মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল, তো জিজ্ঞেস করছিলাম যে কেন, বললো যে ওর কারণে চুপ্পুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু, এটা ক্ষোভ ছিল। আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে, মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগ্যাল প্রসেস থাকতে পারে, ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম, কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর কি। সেটাতে আমার নামটা এনে কিন্তু আমি এটাতে কোনো মানে এটাতে আমি কোনো কমেন্টও করি নাই। কিন্তু জনাব রশিদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে, এইটা আবার কেমনে হলো? এটা সেই কমেন্ট করতে পারে, মেবি হি ওয়াজ এঙ্গেজড, বাট কিন্তু সেটা নিয়ে আমাকে বারবার ফোন দিতেছিল, তখন আমি মনে হয় বিদেশে ছিলাম। আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই, এবং আমি ওই ফুল যে স্টোরিটা আমার এটা দেখে অনেক হাসি পাইছে, এটা আমার ফুলটা মানে সত্য না, তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য, এটা আমি শুনেছি। এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ নজরুলের ছাগল আইনা রান্না বান্না করে খাইতেছেন, এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে, মানে ইয়া করতে, মানে কি করতে, মানে এটা অনেকের এটা অনেকে মনে করে যে এটা অনেকে মনে করে যে আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে, আবার এটা অনেকে মনে করে যে ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন। পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল, তো ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই, এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা, এটা আসলে আমি ভালো করে বলতে পারবো না আউটলুকটা আসলে কারা চালায়। আমি তো ডক্টর সাইমুম পারভেজের প্রধান সম্পাদক, রাইট? হ্যাঁ, এটা ফাহাম ভাই ভালো বলতে পারবে। না আপনিও তো ভালোই বলতে পারবেন, আপনি শুরু করছেন। ডক্টর সালামকে জিজ্ঞেস করবো পরে, কারণ ডক্টর সাইমুম পারভেজ আমি অনেকদিন ধরে আপনি না এগুলো আসলে এটা তো বিতর্গত, ধরেন যে মানে ঠিকানাকে চালায়, বাংলা আউটলেটকে চালায়, কোন মিডিয়াকে দখল দিচ্ছে বা কিভাবে আছে এটা সবাই জানে, কিন্তু এগুলো আমি পাবলিকলি আনতে চাই না, কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ, আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে, তো এটা পিপল উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট। আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি, পলিটিক্যাল যারা পার্সন, বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান, তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে, মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না আমাদের হলো
ভিতরের। তো যখন উনি আপনার স্টোরিগুলি তো শোনা দরকার ডক্টর সালাম। আমার মনে হয় যে একটা লম্বা সময় করে জনাব পাটোয়ারির স্টোরিগুলিও শোনা দরকার, কিন্তু জনাব পাটোয়ারির বক্তব্যে আমরা থাকি, স্টোরিটা আমরা যদি সময় পাই তাহলে আমরা শুনবো না। ডক্টর সালাম, আমি আপনার থেকে একটু আগে অনুমতি নিয়ে রাখতেছি যে আজকে আমরা যেহেতু একটু ইয়ার মধ্যে পড়ছি, সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, কারণ আপনি একটা খারাপ ইয়াতে আছেন। জনাব নাসির, আপনিও আমাদের একটু সময় দেন। আপনি আমাদেরকে বলছিলেন, বা সরি আমাদেরকে না সবাইকে বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, সেই বক্তব্য এখনো আছে কিনা? গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল, মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায়? এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা? আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনাব পাটোয়ারি। এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে, মানে কেউ একটা এরকম কথা বলতেছেন, পরে আবার আরেকটা কথা বলতেছেন, আমরা এইটার কারণ কি? মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য? অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন, অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায়। দুইটা বিষয় যদি আপনি বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা, ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে? প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন, সেকেন্ড অংশটা বলেন না। সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তো ফাহাম ভাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে, তা আমরা তো 1 বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছি। আপনার বিএনপি যে ফর্ম করবে, এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্মও করতে পারবে না গভর্নমেন্ট, এবং পিপল এখন একটু সন্দিহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে। তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি, এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলা পেতে চাচ্ছেন, এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে, এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল। তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে, বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তো সেখানে আইয়ুব খান ক্ষমতায় এসেছিলেন, আর অনেকগুলো কাহিনী ঘটেছিল। এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স, সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয়, যেহেতু এটা রেভলিউশনারি ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে। সেকেন্ড যেটা হলো, বিএনপি বলছে যে একটি মানে 5 তারিখে একটা মিটিং হওয়ার কথা, সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে। আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো, এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে। তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে, এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই, জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই। আমি আলী রিয়াজ স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগ্যাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে, বোরান স্যার, রিদওয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে, শিশির মনির, সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেই জায়গা থেকে যতটুকু বুঝি, ওনারা হয়তো পলিটিক্যাল কারণে এই জায়গাটা বলতেছে, কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই, আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন, সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয়। কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরোয় আসতে চাই, সেই জায়গা থেকে। ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে, আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি, যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে চান, তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না? তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই 5 বছর পরে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন। এবং গত 3টে ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন, মানে এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে। সো আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি, আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সো আমরা যদি ভিন্ন অ্যাডভোকেট রায়চৌধুরী, আমি বলে রাখি, বাংলাদেশে এবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতি আসলে অ্যাপ্লিকেবল হবে বলে আমি মনে করি না, কিন্তু যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা এটাকে একদম জান জীবন পরাণ দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন? মানে এটাতে কি সমস্যা আপনাদের? এমনিতেও তো জনগণ আপনাদেরকে, আমি বলি আপনারা ধরেন আপনি ঢাকা 1 আসন, রাইট? আপনার 3, আচ্ছা ধরেন ঢাকা 3 আসন থেকে আপনি জনাব তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন। পিআরের মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে, ধানে যদি একটা ভোট পড়ে, আপনার অসুবিধা কি?
আপনার এটাতে কি প্রবলেম? ওইটাই তো গণতন্ত্র, ওইটাই তো স্বৈরতন্ত্র। কেন স্বৈরতন্ত্র? আমরা তো না, আমি আপনাকে বলি, জনগণ রায় দেবে, জনগণ তার রায় দেবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেই জনপ্রতিনিধির সাথে তার আপনারা আগে একটা প্রাইমারি করেন, আপনারা আগে একটা প্রাইমারি করেন আমেরিকার মতো, আপনারা আগে একটা প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকেই চায় কিনা। ডেফিনেটলি প্রাইমারিও যদি করতে হয় তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে, তারপর আপনি প্রাইমারি টেস্ট খেলতে পারেন। এখন আর সুযোগ নাই, এখন 17 বছর পর জনগণ আমি কিন্তু এখন আর কোনো টেস্ট খেলার সুযোগ নাই। আমি কিন্তু আনফরচুনেটলি বুঝিও না জামাত কেন পিআর চায়, আমি এইটাও বুঝি না বিএনপি কেন পিআর চায় না। কারণ জামাতের পিআর চাওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয়, বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয়। না, বিএনপি বাধা দিচ্ছে না, বিএনপি এটা অযৌক্তিক দাবি, এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নাই, যে দাবির সাথে জনগণ পরিচিত নাই, সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে। বিএনপি বাধা দিবে কেন? কিন্তু অ্যাডভোকেট রায়চৌধুরী গণতান্ত্রিক চর্চা করতে পারে। অ্যাডভোকেট রায়চৌধুরী আসেন আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি। আপনি আসলে ঢাকা 3 আসনে যদি আপনার নেতা চান, বেগম খালেদা জিয়া যান, যদি তারেক রহমান চান, আপনি এমনিতেও এমপি পদের মনোনয়ন পাবেন। যদি আপনার পিআর ছাড়াও আপনি নির্বাচন হয়, আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনার চায়। যদি পিআর সহ হয় তাহলেও আপনি এমপি হবেন যদি জনগণ চায়। আমি আপনার বাধা দেওয়ার হিসাবটা বুঝি না, মানে জনগণ বাধা দেয়। আমি এই জায়গাটা ক্লিয়ার করি, বলেন তো পিআর পদ্ধতিতে ধরেন আপনার 300 আসনে বিএনপি পেল 200, এই 200 জনগণ নির্বাচন করলো না, জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করলো না। জনগণ কাকে ভোট দেবে? জনগণ ব্যক্তিকে দেখবে, মার্কা দেখবে। না, শোনেন, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয়, এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে, চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবে, তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না। গণতন্ত্রের নেতা, এটাই হচ্ছে গণতন্ত্রের নেতা। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনার কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত। আমি কুইক আমার অ্যাডভোকেট আমি শেষ করি, এখানে একটু নেটওয়ার্কের খুব প্রবলেম করছে। জি, আপনি নির্বাচিত হলে এটা আগে ঠিক করেন বলতে আমরা আশা করব। জি, আমরা যেটা বলছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, ডিসাইড করবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি ফিরে আসবে না, এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেটা রায় দিয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ এখন কিন্তু আওয়ামী লীগের আর নাই, সেই পথ তারা রাখে নাই। 1 নাম্বার, এটা জনগণের হৃদয় থেকে উঠে গিয়েছে। এবং আমি ভাইয়ের সাথে একমত যে নিরপরাধ কোনো ব্যক্তি যেন মানে আপনার মিথ্যা মামলা কিংবা অভিযুক্ত হয়ে তাকে যেন নির্যাতন ভোগ করতে না হয়। সবচেয়ে বেশি মামলা দিছে বিএনপি, জামাত ইসলামী কিন্তু কম মামলা দিছে মানুষের নামে। সেটা সবচেয়ে বেশি মামলা দিছে বিএনপি, ভুয়া মামলা। ভাই, সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি সেটা না, মামলাগুলো তো থানায় হয়েছে, এবং থানায় যখন কার ঘাড়ে কয়টা মাথা, কার ঘাড়ে কয়টা মাথা, থানা বিবেচনা করা, কার ঘাড়ে কয়টা মাথা, ঠিক আছে? কারণ বিএনপি কি এখন ক্ষমতায় আছে? সুপার ক্ষমতা। আমি বাংলাদেশের একজন উপদেষ্টা যারা মাহফুজ আলমকে কোট করি যে বাংলাদেশের বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় নাই, এবং বিএনপি কোনোভাবে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিএনপি তার আঙুলের ইশারায় নাড়াচ্ছে না, বরং বিএনপি অনেক জায়গায় ন্যায় বিচারটা পাচ্ছে। ওসি এসপি এবং অনেক জায়গা হচ্ছে, শুধু বিএনপি না, ওসি এসপি ডিসি এবং ইউনিয়ন পরিষদের মানে টিএনও বা উপজেলা নির্বাহী অফিসার যাদেরকে আমরা বলি, তাদেরকে প্রভাবিত করতেছে সাংবিধানিক পোস্টে না হইলেও। না, কখনোই না। আপনি সরকারের একজন উপদেষ্টা বলছেন, জনাব মাহফুজ আলম বলছেন যে 10% করতেছে সরকারে, 70% করতেছে বিএনপি, 30% জামাত। সরকারের অনেক
আচ্ছা, সরকারের অনেক উপদেষ্টা তাদের মন করা অনেক কথা বলছে, তার কথার বিপরীতেও বিএনপি কিন্তু গণমানুষের অধিকার এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য পায়ে পায়ে কিন্তু ঝগড়া বাঁধাচ্ছে না। আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে কোনো যেটাই হোক না কেন নির্বাহী আদেশের মাধ্যমে না, মামলা চলমান, ট্রাইব্যুনালে মামলা হচ্ছে এবং প্রমাণ কিন্তু আছে। গণহত্যাকারী কারা নির্দেশ দিয়েছে, কাদের নির্দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছে, কাদের নির্দেশে ১৫০০-এর অধিক ছাত্র জনতা শহীদে মৃত্যুবরণ করেছে, কাদের নির্দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন, গুম খুনের শিকার হয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাতৃতে গতানুগতিক আইনের প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে যদি আপনি করতে যান, ৫ আগস্টের আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, বেড়েছে, হয়েছে, হয় নাই। যেটা কখনোই হয় না সেটা কাগজে কলমে করা যায়। হাসিনা কাগজে কলমে বাংলা, আবার সরকারের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে দেশটাকে গণতন্ত্রের ধারাকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। খালিদ মহিউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় আপনাদেরও আন্তরিকতা খুব দরকার। মানুষের রাষ্ট্র জনগণের হাতে ফিরে দেওয়ার জন্য। রাইট, আমাদের আন্তরিকতার তো পরিচয় আমরা সবসময় রাখছি। আপনার খারাপ ইন্টারনেট সত্ত্বেও আমাদের কারোর কোনো আমরা আপনাকে শোনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। আমাদের কারোর কোনো আয়োজনে যেন আমাদের এই পথে বাধা না হয়। না, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রায়চৌধুরী। আমার আয়োজনে রাইট, অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। এই মানুষের অধিকারকে হরণ করে কোনো গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে। কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে, তো কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই। সেই জায়গা থেকে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ একটি ওষুধ দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেই অসুর নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান। বাংলাদেশের ১৭ কোটি মানে ১৮ কোটি জনগণ, সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জায়গা থেকে এই ১ বছর যাবৎ আমরা বিএনপি বলে আসছি যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার, তার জনপ্রতিনিধি বেছে নেবে। সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায়। সেই জায়গাও আমরা দেখছি যে এই নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল অ্যাডভোকেট রায়চৌধুরী, আমাদের প্রশ্নটাই ছিল যে কোনরা কারা? আমি তো কোনো ষড়যন্ত্র দেখছি না। বিএনপি ষড়যন্ত্রটা কোথায় দেখছে আমি এটা একটু বুঝতে চাচ্ছিলাম। বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে, তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপগুলো বিএনপির চোখে বেশিই পড়ে, কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি এবং এই ১৭ বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে। তো সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে? হয়তো ডেফিনেটলি আপনি আওয়ামী লীগকে মিন করছেন যে মানে আওয়ামী লীগরা সেই ষড়যন্ত্র করতেছে, তাই এবং আওয়ামী লীগের কাছ থেকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ আছে। এবং আপনি দেখেন যে প্রতি সরকার পালিয়ে গিয়েছে, তার দোসররা যেভাবে বিভিন্ন স্তরকে আপনার